আবারও ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসন, নিহত 2। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলায় 3 জনের প্রাণহানি। শাটডাউনের মারাত্মক প্রভাব মার্কিন অর্থনীতিতে, কর্মী ছাঁটাই, বেতন আটকে দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। 20% ফ্লাইট বন্ধের শঙ্কা, স্থগিত হচ্ছে খাদ্য সহায়তা তহবিল। যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদে লড়তে পারেন জেডি ভ্যান্স, সমর্থন দেবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর গণমাধ্যমের। আসামে আবার উচ্ছেদ অভিযানের তোপ দাগালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুধু বাংলাভাষী মুসলিমরাই কেন টার্গেট? পুতিনের নির্দেশে রুশ পারমাণবিক অস্ত্র পরীক্ষার তোড়জোড়। রাশিয়া থেকে ইরানের প্রথম মালবাহী ট্রেন যাত্রার রহস্য কি? ফিলিপিন্সে সুপার টাইফুন পাং ওয়ং এর আঘাত, নিরাপদ আশ্রয়ে প্রায় 10 লাখ মানুষ। টর্নেডোয় লন্ডভন্ড ব্রাজিলের দক্ষিণাঞ্চল, 6 জনের প্রাণহানি, আহত 750। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। গাজায় ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে আবারও 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিস ও বুরেইজি শরণার্থী শিবিরে হামলায় এক শিশুসহ নিহত হয়েছেন 2 জন। পশ্চিম তীরেও হামলা অব্যাহত রয়েছে। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে চালানো ইসরায়েলি হামলায় 3 জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি স্বাক্ষরের পরও নানা অজুহাতে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজার উত্তর সীমান্তে ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগ তুলে হত্যা করেছে আরও কয়েকজনকে। স্থানীয়দের দাবি, যুদ্ধবিরতির পর নির্ধারিত এই ইয়েলো লাইন আসলে অদৃশ্য এক সীমা, যা কোথায় রয়েছে কেউ জানে না। এতে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। হামলা চলছে অন্যান্য এলাকাতেও। নেতানিয়াহু বাহিনীর পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে প্রাণ গেছে শিশুরও। স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী ইসরায়েল প্রায় 2 লাখ টন বোমা ফেলেছে গাজায়, যার মধ্যে 70,000 টন এখনও নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। পশ্চিম তীরেও বাড়ছে সহিংসতা। জেনিনের দক্ষিণ পূর্বাঞ্চলের রাবা গ্রামে ফিলিস্তিনিদের বাড়ি ঘরে হামলা চালায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। তাদের সহায়তা করছে নেতানিয়াহু সেনারা। জাতিসংঘের তথ্য বলছে, সেপ্টেম্বর থেকে পশ্চিম তীরের 70টি গ্রামে 126টি সহিংস হামলা হয়েছে। পুড়ে গেছে 4,000-এরও বেশি জলপাই গাছ। এদিকে গাজার শেখ রাদওয়ান এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ পানির সংকট। বৃষ্টির পানি ধরে রাখার পুকুরে জমে আছে ময়লা আবর্জনা। ইসরায়েলি হামলায় পাম্প স্টেশন ও নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় ওই পানি ছড়িয়ে পড়েছে আশপাশের বসতি ও আশ্রয় শিবিরে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পানির স্তর 6 মিটার পর্যন্ত বেড়ে গেছে, যা দুর্গন্ধ, মশা ও সংক্রমণের ঝুঁকি তৈরি করছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, গাজার ভূগর্ভস্থ পানির বেশিরভাগ অংশই এখন মারাত্মকভাবে দূষিত। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। যদিও 1 বছরেরও বেশি সময় আগেই কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আবারও নিপীড়নের খড়গ নেমেছে আসামের বাংলা ভাষাভাষীদের ওপর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে মূলত বাংলাভাষী মুসলিমদের ওপর চড়াও হয়েছে রাজ্য সরকার। প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদকৃতদের বিরুদ্ধে বনভূমি দখল করে বসতি গড়ার অভিযোগ তোলা হচ্ছে। যদিও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আর অতীত ইতিহাসের কারণে অভিযানটি বিতর্কমুক্ত নয়। নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনার পরিবেশ তৈরি করে গোপন মিশন বাস্তবায়নের অপচেষ্টাই কি করছে রাজ্য সরকার? হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আসামে আবারও শুরু হয়েছে তথাকথিত উচ্ছেদ অভিযান। দখলদার দাবি করে উচ্ছেদ করা হচ্ছে শত শত পরিবারকে, গুড়িয়ে দেয়া হচ্ছে ঘরবাড়ি। এসব পরিবারের অধিকাংশই বাংলাভাষী মুসলিম বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। সমালোচকরা বলছেন, টার্গেট করে বাংলাভাষী মুসলিমদের উচ্ছেদ করা হচ্ছে। উচ্ছেদ অভিযান প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথাবার্তাও তারই ইঙ্গিত। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, 9 নভেম্বর সকালে পশ্চিম আসামের গোয়ালপাড়া জেলায় জেলা প্রশাসন ও বন কর্তৃপক্ষ মিলে 1140 বিঘা জমিতে উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানের অংশ হিসেবে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী এবং ভারী যন্ত্রপাতি যেমন এক্সক্যাভেটর ও ট্রাক্টর মোতায়েন করে প্রশাসন। অভিযানে 1000-এরও বেশি বন কর্মী ও পুলিশ সদস্য নিয়োজিত করা হয়েছে। এজন্য পুরো এলাকা 5টি ব্লকে ভাগ করা হয়। এর মধ্যে একটি ব্লকের বাসিন্দারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন বলেও গোয়ালপাড়ার জেলা কমিশনার প্রদীপ তিমুংয়ের বরাত দিয়ে জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস। তিমুং বলেন, এই উচ্ছেদ অভিযানে অন্তত 2 দিন লাগতে পারে। 2 সপ্তাহেরও বেশি আগে আমরা 580টি পরিবারকে উচ্ছেদ নোটিশ দিয়েছি। বাসিন্দাদের জায়গা খালি করার কথা বলা হয়। পুরো এলাকা দহিকাটা সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে পড়ে। এসব লোকজন সেই বনভূমি দখল করে বসতি করেছিল।
জেলা কমিশনার বলেন 580টি পরিবার 1140 বিঘা জমি দখল করেছিল। তাদের মধ্যে প্রায় 70% পরিবার নোটিশ পাওয়ার পর জায়গা ছেড়ে দিয়েছে, বাকিদের সরানো হচ্ছে। উচ্ছেদ অভিযানটি গৌহাটি হাইকোর্টের নির্দেশ অনুসারেই পরিচালিত হচ্ছে বলে জানান তিনি। এদিকে অভিযান সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা জানিয়েছেন, যেসব পরিবার উচ্ছেদের মুখে পড়েছে তাদের বেশিরভাগই বাংলাভাষী মুসলিম সম্প্রদায়ের। অবমাননাকর শব্দ হিসেবে এই মুসলিমদের বলা হয় মিয়া। সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মিয়ারা তার সরকারের অধীনে শান্তিতে থাকতে পারবে না। হিমন্ত বিশ্ব শর্মা 2 দিন আগেও ফেসবুক লাইভে এই উচ্ছেদ অভিযানের ঘোষণা দেন। কিছুদিন এই ধরনের অভিযান না চালানো প্রসঙ্গে তিনি বলেন, অনেকে ধারণা করেছিল উচ্ছেদ বন্ধ হয়ে যাবে। তারা ভেবেছিল হিমন্ত বিশ্ব শর্মার উপর এত চাপ পড়েছে তিনি আর অভিযান চালানোর সাহস দেখাবেন না। আমি আপনাদের জানাতে চাই, আমি কাউকে খুশি করে দিতে পারবো না। 9 ও 10 নভেম্বর গোয়ালপাড়ার দহিকাটা বনে উচ্ছেদ অভিযান শুরু হবে। সমালোচকরা বলছেন, মূলত 2021 সালে মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা দায়িত্ব নেওয়ার পর থেকেই আসামে নানা সময়ে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সরকার এগুলোকে দখল মুক্তি অভিযান হিসেবে বর্ণনা করলেও এসব অভিযানের প্রভাব পড়ছে প্রধানত বাংলাভাষী মুসলিম জনগোষ্ঠীর ওপর। ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে এবছর আসামে ব্যাপক উচ্ছেদ অভিযান দেখা গেছে। জুলাই ও আগস্ট মাসে এই উচ্ছেদ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। গোয়ালপাড়া জেলাতেও এর আগে একাধিক বড় উচ্ছেদ অভিযান হয়। 12 জুলাই পাইকান সংরক্ষিত বনে প্রায় 140 হেক্টর বনভূমি দখলমুক্ত করার জন্য উচ্ছেদ চালানো হয়েছিল। এছাড়া 16 জুন জেলার হাসিলাবিল এলাকায় জলাভূমি দখল করে থাকা 600 পরিবারকে উচ্ছেদ করা হয়। বলাই বাহুল্য, তাদেরও অধিকাংশই বাংলাভাষী মুসলিম, অর্থাৎ তথাকথিত মিয়া সম্প্রদায়ের। রাশিয়ার বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে ইউক্রেন। দিনিপ্রো ও জাপোরিঝিয়ায় নিহত অন্তত 11 জন, হতাহত বেশ কয়েকজন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থা। এরই মধ্যে 1 মাসের রেকর্ড 21,000-এরও বেশি ইউক্রেনীয় সেনা দায়িত্ব ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহার দাবি, রাশিয়ার পক্ষ থেকে প্রায় 1400 আফ্রিকান নাগরিক ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে। এদিকে প্রয়োজনে ন্যাটোর পক্ষ থেকে রাশিয়ার বিপক্ষে সেনা মোতায়েন করার কথা জানিয়েছে জার্মানি। রাতভর 25টিরও বেশি এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। ইউক্রেন জানায়, দেশজুড়ে 450টিরও বেশি ড্রোন ও 45টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বেশিরভাগই ধ্বংস করা হলেও কিছু আঘাত হানে দিনিপ্রো ও জাপোরিঝিয়ায়। একটি ভবনে হামলায় বেশ কয়েকজন হতাহতও হয়। দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া শিরদেঙ্কো জানান, খার্কিভ, কিয়েভ ও পলতাভা অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু এলাকায় বিদ্যুৎ ও পানির সংকট দেখা দিয়েছে। জেনারেটরের মাধ্যমে জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে এবং মেরামতের কাজ চলছে। এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইউক্রেনের সেনা সংকট। দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের তথ্য অনুযায়ী শুধু অক্টোবর মাসেই 21,600-রও বেশি সেনা দায়িত্ব ছেড়ে পালিয়েছে। সামরিক কর্মকর্তারা বলছেন, যুদ্ধের ময়দানে জনবল কমে যাওয়ায় একই সেনাকে 3 গুণ দায়িত্ব পালন করতে হচ্ছে। একই সঙ্গে অনেক অঞ্চল প্রতিরক্ষা শূন্যতায় পড়েছে। উল্টো দিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা দাবি করছেন, আফ্রিকার 36টি দেশের 1400 জনের বেশি মানুষ রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে। তিনি আফ্রিকান দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যাতে তাদের নাগরিকদের এ যুদ্ধে যোগ না দিতে সতর্ক করে। এদিকে জার্মানির দাবি, ন্যাটোর হয়ে রাশিয়া সীমান্তের কাছে মোতায়েনের জন্য 8 লাখ সেনা প্রস্তুত রয়েছে। সেনা কর্মকর্তা আলেকজান্ডার সলফ্রিঙ্ক বলেন, রাশিয়া যে কোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে এই পদক্ষেপ। তবে মস্কো এই অভিযোগ নিরর্থক ভয় দেখানো বলে উড়িয়ে দিয়েছে।